আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আওয়ামী লীগের পর এবারের অঙ্গ সংগঠনগুলোকে মাঠে নামানোর প্রস্তুতি নিচ্ছে দলটি। দিল্লিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাথে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর ৮ নেতার বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে। 12 আগস্ট দুপুরে দিল্লিতে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাদের সাথে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ নিয়ে দলটির নেতাদের সাথে তৃতীয় দফা বৈঠক করলেন শেখ হাসিনা। এদিকে কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও দেশের বাইরে থেকে দলটি তৎপরতার খবরে চিন্তিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সরকারের আশঙ্কা, আওয়ামী লীগ সংশ্লিষ্ট পেশাজীবী কিছু সংগঠন নানা ইস্যুতে আন্দোলনে নামতে পারে। ইতিমধ্যে এ নিয়ে পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনকে সতর্ক করা হয়েছে। সচিবালয় ও উচ্চ আদালতের নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। আবার জাতিসংঘের কাছে আওয়ামী লীগের হয়ে নালিশ করেছে ব্রিটেনের ডাউটি স্ট্রিট। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ব্রিটেনের এই ল ফার্মটির বিরুদ্ধে লড়ার জন্য G37 চেম্বার্স নামে একটি ল ফার্মের সহায়তা নিচ্ছে। এই ফার্মটি যুদ্ধাপরাধের মামলাগুলো চলার সময় জামাতের আইনজীবীদের সাহায্য করত। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। গত 12 মে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে বাংলাদেশের আইসিটি বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগগুলো দায়ের করা হয়েছে সেগুলোর বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা বহাল থাকবে। অন্তর্বর্তী সরকারের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে জাতিসংঘের দপ্তরে নালিশ করার জন্য আওয়ামী লীগের পক্ষে কাজ করছে ব্রিটেনের ল ফার্ম ডাউটি স্ট্রিট চেম্বার। এই ফার্মটি তাদের ওয়েবসাইটে গত 8 আগস্ট এমন তথ্য শেয়ার করেছে। ডাউটি স্ট্রিট চেম্বারের 2 জন সদস্য স্টিফেন পাওয়েলস কেসি এবং অ্যালেক্স ট্রেন্সলি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করাকে মৌলিক মানবাধিকারের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞ বা স্পেশাল রিপোর্টিয়ার্স এবং অন্যান্য দূতের কাছে একটি আবেদনপত্র পাঠিয়েছে। সে আবেদনপত্রে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তারা অনুরোধ করেছেন। ল ফার্মটি তাদের চিঠিতে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের অধীনে থাকা স্বাধীন মানবাধিকার বিশেষজ্ঞদের সদস্য রাষ্ট্রগুলোর কাছে উদ্বেগ জানিয়ে চিঠি পাঠাতে অনুরোধ করেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ঊর্ধ্বতন মহলের কাছে এই খবর পৌঁছেছে। তারা বিষয়টি মোকাবেলার জন্য ব্রিটেনের আরেকটি ল ফার্মের দ্বারস্থ হয়েছে। ল ফার্মটির নাম হলো G37 চেম্বার্স। এই ফার্মটি কো-হেড হচ্ছেন টবি ক্যাডম্যান। টবি ক্যাডম্যান বর্তমানে বাংলাদেশের আইসিটি বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের স্পেশাল অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন। একই ট্রাইব্যুনালে বিগত আওয়ামী লীগ সরকার আমলে যখন যুদ্ধাপরাধের মামলাগুলো চলছিল তখন টবি ক্যাডম্যান জামায়াতে ইসলামের নেতাদের পক্ষের আইনজীবীদের পরামর্শক হিসেবে কাজ করছিলেন। যে টবি ক্যাডম্যান বাংলাদেশের আদালতে আওয়ামী লীগ ও নেতাদের বিরুদ্ধে লড়ছেন, সেই টবি ক্যাডম্যান এবং তার ফার্ম আন্তর্জাতিক অঙ্গনে একই দলের বিরুদ্ধে লড়ছেন, তখন বিষয়টি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এর আগে গত নভেম্বরে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ৬২ জনের বিরুদ্ধে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক ফৌজদারি আদালতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোড বা আইসিসি এর রোম সংবিধির 15 অনুচ্ছেদ অনুযায়ী ডাউটি স্ট্রিটের পক্ষে অভিযোগ দায়ের করা হয়েছিল। গত বছর 5 থেকে 8 আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মাবলম্বী ও পুলিশের উপর গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বলে তখন অভিযোগ আনা হয়। ডাউটি স্ট্রিটের এই অভিযোগের প্রেক্ষিতে G37 চেম্বার্স তখন বিবৃতি দিয়েছিল। টবি ক্যাডম্যান স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়েছে, আইসিসিতে এ ধরনের অভিযোগ দায়েরের এখতিয়ার নেই। সরকার একাধিক সূত্র বলছে, আওয়ামী লীগের পক্ষ থেকে অধ্যাপক ইউনূস সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে অভিযোগ দায়েরের বিষয়টি সরকার গুরুত্বের সাথে নিয়েছে। সে কারণে টবি ক্যাডম্যানের ফার্ম G37 চেম্বার্সের সাথে পরামর্শ করা হয়েছে। এদিকে আওয়ামী লীগের একাধিক সূত্রে জানা গেছে, বাংলাদেশের অভ্যন্তরে দলটির কার্যক্রম সরকার নির্বাহী আদেশে বন্ধ থাকলেও দলটি আটঘাট বেঁধে মাঠে নামতে চায়। সেজন্য দলটির সভানেত্রী ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে নিজ বাসভবনে একের পর এক নেতাদের তলব করেছেন। প্রথম 2 দফায় দলের শীর্ষস্থানীয় 12 জন নেতার সাথে মুখোমুখি বৈঠক করেছেন। এর আগে শেখ হাসিনা শুধু অনলাইনে দলের নেতাদের অডিও বার্তা দিতেন। দলটির নেতারা বলছেন, শেখ হাসিনা মূলত যেসব নেতা ভারতে অবস্থান করছেন তাদের ডেকেছেন, তাদের সাথে বৈঠক করেছেন। নেতাদের দাবি, শেখ হাসিনা সেসব বৈঠকে দিক নির্দেশনা দিয়েছেন। সবশেষ 12 আগস্ট তিনি বৈঠকের জন্য ডেকেছিলেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাদের।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বে কলকাতা থেকে 8 জনের একটি টিম শেখ হাসিনার সাথে দেখা করতে দিল্লি গিয়েছিলেন। এরা হলেন সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও সাইফুজ্জামান শেখর, যুবলীগের সেক্রেটারি মাইনুল হোসেন নিখিল, স্বেচ্ছাসেবক লীগের ভাইস প্রেসিডেন্ট ও সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়, সেক্রেটারি আফজাল বাবু, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। আওয়ামী লীগ ছাড়া যাতে দেশে কোনো নির্বাচন না হয় সেই ইস্যুতে আন্দোলনে নামার অংশ হিসেবে এই বৈঠক হয়েছে বলে দলটির নেতারা দাবি করেছেন। আগামী কয়েকদিনের মধ্যে আরো 2টি বৈঠক হওয়ার সম্ভাবনা আছে। বিবিসি বাংলার এক খবরে বলা হয়েছে, আওয়ামী লীগের নেতারা কলকাতা থেকে দলটি পরিচালনা করছে, সেখানে তারা নিয়মিত বৈঠক করেন। এদিকে কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও বিদেশে বসে দলটির এমন তৎপরতা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ভাবিয়ে তুলেছে। সরকার প্রেস সেক্রেটারি বলেছেন, বিষয়টি তারা নজরে রেখেছেন। সরকার আশঙ্কা দলটি এই মুহূর্তে সরাসরি মাঠে না নামলেও বিভিন্ন পেশাজীবী সংগঠনের ব্যানারে তারা আন্দোলন করতে পারে। সরকার গোয়েন্দা সংস্থাগুলো সরকারকে এমন বার্তা দিয়ে রেখেছে, সেজন্য সরকার কিছু আগাম সতর্কতামূলক নির্দেশনাও দিয়ে রেখেছে। 12 আগস্ট হঠাৎ করে সরকার ও পুলিশ প্রশাসন সচিবালয় এবং উচ্চ আদালত প্রাঙ্গণে মিছিল মিটিং এর উপর নিষেধাজ্ঞা জারি করে নোটিশ দিয়েছে। বাংলাদেশ সচিবালয়ের ভেতরে নিরাপত্তায় মিছিল সমাবেশ নিষিদ্ধ সহ 7টি জরুরি নির্দেশনা জারি করেছে সরকার। সন্ধ্যা 6টার পর সচিবালয়ের ভেতরে জরুরি দাপ্তরিক প্রয়োজনে অবস্থান করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করতে হবে বলেও জানানো হয়েছে সরকারি নির্দেশনায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ জসিমউদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র হিসেবে বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে প্রত্যেকটি ভবনের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সচিবালয়ের অভ্যন্তরে অবস্থিত প্রতিটি ভবন বা প্রাঙ্গণের সার্বক্ষণিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারিভাবে এই নির্দেশিকায় বিশেষ কোনো কারণ জানানো হয়নি, তবে হঠাৎ করে এমন নির্দেশনার কারণ কি তা নিয়ে উঠেছে প্রশ্ন। একাধিক সূত্র থেকে জানা গেছে, সচিবালয়ে আওয়ামীপন্থী আমলাদের বিদ্রোহের আশঙ্কা করছে সরকার। সাবেক প্রধানমন্ত্রীর সময়ের 46 জন শেখ হাসিনা অনুগত আমলাকে সরকার চিহ্নিত করেছে। বিগত কয়েক মাস যাবৎ তারা নিজেরা সংগঠিত হতে শুরু করেছে বলে সরকার জানতে পেরেছে। ঢাকার অফিসার্স ক্লাব, ঢাকা বনানী ক্লাব সহ অভিজাত জায়গায় তারা বৈঠক করছেন বলে গোয়েন্দারা সরকারকে রিপোর্ট দিয়েছে। একই দিনে ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপি সুপ্রিম কোর্ট এলাকা এবং এর আশেপাশের গুরুত্বপূর্ণ স্থানে জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে নতুন করে সব ধরনের সভা সমাবেশ, গণজমায়েত ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে। 13 আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে পুলিশ জানিয়েছে। নিষেধাজ্ঞার আওতায় থাকা এলাকাগুলো হলো প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের প্রধান ফটক, সুপ্রিম কোর্ট সংলগ্ন মাজার গেট ও জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রবেশ গেট, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনের সড়ক ও মৎস্য ভবন সংলগ্ন সড়ক। এসব এলাকায় কোনো ধরনের সভা সমাবেশ, মানববন্ধন, অবস্থান ধর্মঘট কিংবা শোভাযাত্রা করা যাবে না বলে জানিয়েছে ডিএমপি। সরকারের সূত্রগুলো বলছে, সচিবালয় ও কোর্ট প্রাঙ্গণে বড় ধরনের সরকার বিরোধী শোডাউন হতে পারে এমন আশঙ্কা থেকে এ ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে আরো কয়েকটি স্থানের জন্য একই ধরনের নিষেধাজ্ঞা আসতে পারে। আসসালামু আলাইকুম দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদের কারণে এত রাতে আপনাদের সামনে হাজির হতে হলো। সরকারের গুরুত্বপূর্ণ প্রভাবশালী অন্যতম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে চাঁদাবাজির খুবই গুরুত্বপূর্ণ একটি প্রমাণ আমাদের সামনে এসেছে। আমরা এতদিন জেনে এসেছি এনসিপির অনেক শীর্ষ নেতা, কোনো শীর্ষ নেতা সরাসরি চাঁদাবাজিতে অভিযোগ কিংবা তাদের বিরুদ্ধে তদবির বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, দখল বাণিজ্য ইত্যাদি ইত্যাদি অনেক অভিযোগ আমাদের সামনে এসেছে। কোনোটার অবশ্যই প্রমাণও মিলেছে। সরকারের কোনো উপদেষ্টা যে এইসব কাজের সঙ্গে জড়িত সে ধরনের অভিযোগ আমাদের সামনে এসেছে। কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ভয়ঙ্কর চাঁদাবাজির যেই তথ্যটি, যে প্রমাণটি আমাদের সামনে এসেছে, সেটি এখনো পর্যন্ত অভিযোগ অবস্থায় রয়েছে, কিন্তু আসলে প্রমাণ করবে কে? বিষয়টি হচ্ছে যে গত কয়েকদিন আগে গুলশানে আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় যে কোটি টাকা চাঁদাবাজির ঘটনায় বেশ কয়েকজন আটক হলেন, তাদের একজন একটি ভিডিও আমাদের সামনে পাঠিয়েছেন এবং ধারণা করা হচ্ছে এই যে জানিয়া আলম অপু, যিনি ভিডিওতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন,
তিনি হয়তো আটক হওয়ার আগেই ৩৫ মিনিটের দীর্ঘ এই ভিডিওটি কারোর সামনে দিয়ে গিয়েছিলেন। কেন দিয়ে গেছিলেন? তিনি সংশয় প্রকাশ করছেন যে এটি না দিয়ে গেলে তাকে হয়তো অন্য কোনো ট্র্যাপে ফেলা হবে, তাকে দিয়ে অন্য কোনো স্টেটমেন্ট আদায় করা হবে। এবং এই ঘটনাটি এরই মধ্যে বা এই ভিডিওটি এরই মধ্যে ভাইরাল হয়েছে, কোনো কোনো গণমাধ্যমে নিউজ আকারে এসেছে। এই ভিডিওতে জানে আলম অপুকে বলতে শোনা যাচ্ছে, গুলশানের চাঁদাবাজির ঘটনায় টাকার ব্যাগ নিতে যে ছেলেকে দেখছেন সেটা আমি, অর্থাৎ জানে আলম অপু নিজের কথা বলছেন। আপনারা একটি ফুটেজের মাধ্যমে দেখেছেন যে সমন্বয়করা চাঁদাবাজিতে জড়িত, যে সমন্বয়ক গত বছর ছিল মহানায়ক তারা হয়ে গেল চাঁদাবাজ। তিনি বলছেন, আমার কিছু প্রশ্ন আছে। আপনারা কি জানেন ওই দিন ভোর 5টায় ওই জোনের ডিসি-এসিকে অবগত করে একদম অফিসিয়াল প্রসেসে পুলিশকে সঙ্গে নিয়ে শাম্মীর সেই বাসায় আমরা অভিযান চালাই? কি ভয়ঙ্কর কথা যদি সত্য হয়ে থাকে তার এই বক্তব্যগুলো, যে পুলিশকে অবগত করে চাঁদাবাজি করতে গেছে। আপনারা কি জানেন সেই অভিযানে যাওয়ার আগে গুলশানের কোনো একটি জায়গায় উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে আমার কথা হয়? মিডিয়ায় সেই বিষয়টি নেই কেন? আগের রাতে অভিযানের বিষয়টি মিডিয়ায় ধামাচাপা দেওয়া হলো কেন? তিনি বলছেন যে গুলশানের এলাকায় যে 5 স্টার হোটেল ওয়েস্টিনের নিচে সাদা সিএস মোটো বাইকে হেলমেট মাথায় একজন উপদেষ্টা আমার সঙ্গে কথা বলছিলেন। তিনি আসিফ মাহমুদ সজীব ভুইয়া, স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা। রাত 4টার সময় একজন উপদেষ্টা কি কারণে গুলশানের মতো অভিজাত এলাকায় আসেন? আমার কি কারণে কথা বলতে হয় একজন উপদেষ্টার সঙ্গে? এবং সেখানে তিনি বলছেন, ওই যে রিয়াদ অন্যতম প্রধান আসামি যিনি, রিয়াদ বলল যে রাতে এক ভাই আসছিল। এবার আপনারা মেলান, শুধু ওই ভাই নয়, অর্থাৎ আসিফ মাহমুদ সজীব ভুইয়াই কেবল নন, আরো যে ভাইরা আছে সব ভাইরাই এসব কাজে জড়িত। এবং এটা ওপেন সিক্রেট। এটা যে আমাদের আসিফ ভাই ওই রাতে আসছে, যে 5 স্টার হোটেল ছাড়া বসে না এখন, গত বছর জুলাইয়ে সে 50,000 টাকার স্কুটিতে চড়ত, সে এখন সিএফ মোটরসাইকেল চালায়। আমাকে যথেষ্ট ট্রাপে ফেলার চেষ্টা করা হচ্ছে। আমি যদি এসব বিষয় ক্লিয়ার না করে যাই, আমাকে দিয়ে যে কোনো স্টেটমেন্ট দিয়াবে হয়তো। তিনি আরো বলছেন, ভোরবেলায় আইন শৃঙ্খলা বাহিনীর সেই অভিযানের তথ্য কেন নেই? অভিযানের সময় আমরা বুঝতে পারি শাম্মী সেখানে ছিলেন। তথ্য পেয়ে তিনি পালিয়েছেন। যে 2.5 মিনিটের ভিডিও ভাইরাল করে আমাদের রাতারাতি ভিলেন বানানো হলো, তাদের কাছে চ্যালেঞ্জ, সৎ সাহস থাকলে আগের রাতের সিসিটিভি ফুটেজ প্রকাশ করেন, দেখি কে ফোন করছেন, কার ফোনে শাম্মী ওই বাসা থেকে বের হয়েছেন। আমরা যে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে অভিযানে গেলাম সেখানে আমাদের মধ্যে কি কথা হয়েছিল সেগুলো প্রকাশ করুন। প্রিয় দর্শক, হয়তো অনেকে বলবেন যে আসিফ মাহমুদ সজীব ভুইয়াকেও ফাঁসানো হচ্ছে, কিন্তু বিষয়টা কি ইন্টারেস্টিং নয়, চাঞ্চল্যকর নয়? এই যে 35 মিনিটের ভিডিও, জানে আলম অপু তো এখন আটক অবস্থায়, এবং এটি নিশ্চিত মোটামুটি যে তিনি আটক হওয়ার আগে এই স্টেটমেন্ট দিয়ে একটি ভিডিও করে গেছেন, যেটি এখন ভাইরাল হয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া সরকারের খুবই প্রভাবশালী একজন উপদেষ্টা, ছাত্র প্রতিনিধি হিসেবে যিনি সরকারে জয়েন করেছেন। তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ। আমি একটু আগেও যে ভিডিওটি তার সম্বন্ধে দিয়েছি, তিনি নির্বাচনে ঘোষণা দিয়েছেন তিনি প্রার্থী হবেন, কোন দল থেকে প্রার্থী হবেন সেটি যদিও পরিষ্কার করেননি। কিন্তু পুরো কথা হচ্ছে যে সরকারি উপদেষ্টা পদে থেকে তিনি বলছেন নির্বাচনে লড়বেন, সেই ব্যক্তি এখনো পর্যন্ত কিভাবে এখনো মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা পদে থেকে যান? এবং নানান ধরনের অভিযোগ আমাদের সামনে আসছে এনসিপির শীর্ষ নেতাদের সম্পর্কে, যেগুলো সত্যতাও পাওয়া যাচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে তারা শোকজ করছেন। কখন করছেন? যখন অভিযোগগুলো ভাইরাল আকারে ছড়াচ্ছে, শুধু অভিযোগ নয় তথ্য প্রমাণ সহ, তখন তাদেরকে শোকজ করা হচ্ছে। এর আগে তো কারোর বিরুদ্ধে কোনো শোকজ করা হচ্ছে না, বা আমরা অনেক কিছুই জানি না যে কে কোত্থেকে কিভাবে অঢেল সম্পদ অর্জন করছেন। এগুলো আস্তে আস্তে সব বের হবে। এবং জানে আলম অপু আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন,
মানে অনেকে যখন আটক হয়েছে তখন পর্যন্ত সম্ভবত তিনি আটক হননি। এরই মধ্যে প্রথম পর্যায়ে যারা আটক হয়েছেন তাদের কাউকে কাউকে 10 দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। জানে আলম বপু বলছেন যে 10 দিনের রিমান্ডে চাঁদাবাজির ঘটনায় 10 দিনের রিমান্ডে নিতে হয় কি জন্য? কোনো আসামিকে তিনি কি হত্যা করেছেন, হত্যা মামলার আসামি? কথাটি খুবই যুক্তিসঙ্গত এবং তিনি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন এজন্যই 10 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। অন্য ধরনের স্ক্রিপ্ট তৈরি করা হবে, সেই স্ক্রিপ্ট অনুযায়ী সংশ্লিষ্ট আসামিদের মুখ থেকে বক্তব্য বের করা হবে। এই কারণেই 10 দিনের রিমান্ড। এর বাইরে কেন এত দিনের রিমান্ডে নিতে হবে? এবং ওই ভিডিওর সঙ্গে একটি সিসি ক্যামেরা ফুটেজে যুক্ত করা হয়েছে, যেখানে তিনি দাবি করেছিলেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটি মোটরসাইকেলে এসে তার সঙ্গে কথা বলছেন এবং হেলমেট মাথায় দিয়ে। সেই সিসিটিভির ফুটেজও এর সঙ্গে যুক্ত করা হয়েছে। আমরা হয়তো এর সত্যতা প্রকাশ্যে পাবো না, অনেক কিছুই তো আমাদের সামনে গোপন থেকে যায়, এটি হয়তো গোপন থেকে যাবে। তবে যে অভিযোগগুলো জানে আলম অপু করেছেন, খুব কি অস্বাভাবিক কাল্পনিক কোনো তথ্য আমাদের সামনে তুলে ধরেছেন? ভালো থাকুন সবাই।